নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আমি একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব দারুণ খবর নিয়ে। ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ থেকে আনোয়ার আলীর খবর, সব খবর পাবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। আর তোমরা একটু বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করলে আর সাবস্ক্রাইব করলে আমিও ভালো ফুটবলের খবর বানাতে তোমাদের জন্য বেশি করে উৎসাহ পাবো। তো চলো দেখি আজকে প্রথমে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। তোমরা জানো যে কেরালাতে শুরু হচ্ছে সুপার লিগ কেরালা, আর সেখানকারই একটা ক্লাব কান্নুর ওয়ারিয়ার্স, তারা কিন্তু কোচ করে নিয়ে এলো মানালো স্যাnchez মারিয়াস। ইনি স্প্যানিশ একজন কোচ। এর আগে তিনি কিন্তু হেড কোচ হিসেবে ছিলেন স্পেনের নামি ক্লাব স্পোর্টিং গিজন। সেই স্পোর্টিং গিজন থেকে কিন্তু তিনি এর আগে কোচিং করেছেন স্পোর্টিং গিজনে। তো সেরকম একজন হাই প্রোফাইল কোচকে কিন্তু আসন্ন সুপার লিগ কেরালাতে আমরা কিন্তু কোচিং করতে দেখব ক্লাব কান্নুর ওয়ারিয়ার্সের হয়ে। আদিল খান তোমরা সবাই জানো, সবাই চেনো। ভারতের জাতীয় দলে খেলা এই ডিফেন্ডার, দীর্ঘদিন ভারতীয় ফুটবলে খেলেছে। মোহনবাগানে খেলেছে, ইস্টবেঙ্গলে খেলেছে, চার্চিল ব্রাদার্সে খেলেছে, হায়দ্রাবাদ এফসিতে খেলেছে, দিল্লি ডায়নামোসে খেলেছে, মানে একাধিক ভারতীয় ফুটবলের ক্লাবে খেলেছে। তার উত্থান ছিল স্পোর্টিং ক্লাব ডি গোয়া থেকে। আই লিগের দল ছিল সেই সময় স্পোর্টিং ক্লাব ডি গোয়া। পরবর্তী সময় যখন লাস্ট ইস্টবেঙ্গল খেলে, তারপর কিন্তু তিনি গত মরশুমে গিয়ে সই করেছিলেন স্পোর্টিং ক্লাব ডি গোয়া। তিনি কিন্তু সেই স্পোর্টিং ক্লাব ডি গোয়া থেকে কিন্তু ফিরে আসছেন কেরালা লিগ খেলার জন্য। কেরালাতে হতে চলা কেরালা সুপার লিগ, এবং কেরালা সুপার লিগে কিন্তু আমরা আদিল খানকে দেখবো কান্নুর ওয়ারিয়ার্সের হয়ে খেলতে। কান্নুর ওয়ারিয়ার্স কিন্তু এই মরশুমে গুছিয়ে টিম করছে। তারা বিদেশি কোচকে যেমন নিয়ে আসছে, তেমন কিন্তু ভালো ভারতীয় ফুটবলারের দিকেও তাদের নজর আছে। সেই জন্য কিন্তু তারা আদিল খানকে আসন্ন সুপার লিগ কেরালার জন্য সাইন করিয়ে নিল। মাল্লাপুরম এফসি কেরালা সুপার লিগের জন্য কিন্তু দুর্দান্ত টিম করছে। এএসএলকে যেটা হতে চলেছে সুপার লিগ কেরালা, সেখানে কিন্তু তারা এর আগে সাইন করে নিয়েছে একের পর এক ফুটবলারকে। রাফায়েল আগস্তাকে সই করিয়েছে, তোমরা জানো রাফায়েল আগস্তা চেন্নাইন এফসিতে খেলে গেছে। ভিক্টর মানগিলকে সাইন করিয়েছে, ডিফেন্ডার ভিক্টর মানগিল। তোমরা দেখেছো এই বিদেশি ফুটবলারের খেলা। পেড্রো মেনজি চেন্নাই এফসি যখন নাকি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের স্ট্রাইকার ছিল, স্প্যানিশের স্ট্রাইকার। এছাড়া কিন্তু তারা এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে জোসিবা বেতিয়ার সাথে। মোহনবাগান আই লিগ জয়ের অন্যতম কান্ট্রি ছিল জোসিবা বেতিয়া। এবার কিন্তু কথাবার্তা শুরু করেছে সার্জিও বারবোজের সাথে। সার্জিও বারবোজও কিন্তু গত মৌসুমে দিল্লি এফসিতে ছিল, সেখানে কিন্তু 20 ম্যাচে 13টি গোল করেছে। এর আগে কিন্তু তিনি ভারতীয় ফুটবলের নর্থ ইস্ট ইউনাইটেড আইএসএলেও আমরা তাকে খেলতে দেখেছি। এছাড়া রাজস্থান ইউনাইটেডের মতন টিমেও খেলেছে আই লিগে। তো এরকম ফুটবলারকে সাইন করেই কিন্তু আসন্ন মৌসুমে মাল্লাপুরম এফসি কিন্তু নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়ে নিতে চলেছে। এবার একটু আই লিগের খবর আসে। আই লিগে কিন্তু গোকুলাম এফসি তাদের দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত করলো IWN ইন্ডিয়ান ওমেন্স লিগের যে টিম আছে সেতু এফসি। সেই সেতু এফসি দলের যিনি কোচ ছিলেন সেই শরীফ খানকে কিন্তু নিজের দলের সহকারী কোচ হিসাবে যুক্ত করলো গোকুলাম কেরালা এফসি। ডোমিঙ্গো ওরামাস কাবরেরা জানো গত মৌসুমে কোচ ছিল গোকুলাম কেরালা এফসিতে, কিন্তু সেভাবে ভালো রেজাল্ট দিতে পারেনি গোকুলাম কেরালাকে। আর সেই দল কিন্তু আই লিগের তৃতীয় হয়েছিল। তো এবারে কিন্তু সেই ডোমিঙ্গো কাবরেরাকে কিন্তু কোচ হিসাবে নিযুক্ত করলে নিজেদের দলে আই লিগের আরেক দল, এবং গতবারে রানার্স হওয়া শ্রীনিধি ডেকান এফসি তারা হায়দ্রাবাদ এফসি 1 কোটি টাকা ট্রান্সফার ফি ধার্য করলো তাদেরই দলের স্ট্রাইকার আব্দুল রাবির জন্য। আব্দুল রাবি গত মরশুমে নজর কাড়া ফুটবল খেলেছিল হায়দ্রাবাদ এফসির। এবার দেখা যাক আব্দুল রাবিকে 1 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে আসন্ন আইএসএলে কোন দল নিজেদের দলে সই করায়। এবারে বিঘ্নেশ দক্ষিণামূর্তি, অনেক কথা উঠছে বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে নিয়ে। ইস্টবেঙ্গল তাকে নিতে চায়, এইসব তো খবর আসছেই। তো এই মুহূর্তে বিঘ্নেশ দক্ষিণামূর্তি কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেল, এবং তাকে যাতে রিলিজ করে দেওয়া হয় সেই জন্যই বিঘ্নেশ দক্ষিণামূর্তি পিএসসিতে গেছে। তবে ইস্টবেঙ্গল শুধু না, তাকে কিন্তু রেখে দিতে চায়। গত মরশুমে বিঘ্নেশ হায়দ্রাবাদ থেকে লোনে এসেছিল উড়িষ্যা এফসিতে, তোমরা জানো। সেই উড়িষ্যা এফসি কিন্তু তার সাথে একটা স্থায়ী চুক্তি করতে চাইছে। তো উড়িষ্যা এফসিও এখন দৌড়ে আছে বিঘ্নেশকে সাইন করানোর জন্য, আর ইস্টবেঙ্গলও দৌড়াচ্ছে বিঘ্নেশকে নেওয়ার জন্য। তো এখন দেখা যাক পিএসসি কি রায় দেয়। পিএসসি রায়ের উপর কিন্তু অনেকটা নির্ভর করছে বিঘ্নেশের ভাগ্য। এবার চলে আসি একটু আনোয়ার আলী ইস্যুতে। আর আনোয়ার আলী ইস্যুতে কিন্তু পিএসসি আজকে একটা রায় জানিয়েছে। তারা কিন্তু বলেছে এই মুহূর্তে আনোয়ার আলী কোনো ক্লাবে সাইন করতে পারবে না।
10ই আগস্ট তাদের পরবর্তী শুনানি আছে, সেই শুনানি অবধি আনোয়ার আলীর উপর স্থগিতাদেশ জারি করেছে পিএসসি। আর আগামী 10ই আগস্ট কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট, আনোয়ার আলী, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এই 4টে পার্টিকেই কিন্তু পিএসসির মিটিংয়ে ডাকা হয়েছে। সেখানে কিন্তু আনোয়ার আলী ইস্যু নিয়ে আলোচনা হবে, সেখানে একটা মিউচুয়াল হওয়ার সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে, নানা রকম কথা অনেক জায়গা থেকে বেরিয়ে আসছে। আনোয়ার আলী যদি ইস্টবেঙ্গল আসে তাহলে ইস্টবেঙ্গলকে 20 কোটি টাকা ফাইন দিতে হবে, কি 15 কোটি টাকা ফাইন দিতে হবে। এইসব কিন্তু 20 কোটি 15 কোটির ফাইনের যে টাকাটার কথা হচ্ছে, সে টাকাটা আসছে কোথা থেকে, কি কি কারণে দেবে। প্রথমেই বলি, আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়েন্টের সাথে 5 বছরের চুক্তি হয়েছিল, সেটা লোন ডিল মারফত, কোনো পার্মানেন্ট কন্ট্রাক্ট ছিল না, সেই জন্য ট্রান্সফার ফির ব্যাপার থাকে না। তবু যদি বলি মোহনবাগান সুপার জায়েন্টকে ক্ষতিপূরণ দিতে হবে, সেক্ষেত্রে আমি ধরলাম 5 বছরে 11 কোটি টাকার চুক্তি ছিল আনোয়ার আলীর সাথে। তো আনোয়ার আলী প্রথম বছর খেলেছে, আর প্রথম বছর যে কোনো প্লেয়ার বেশি পেমেন্টটাই পায়। আমি ধরলাম 3 কোটি টাকা পেয়েছে, বাকি 4 বছরে 8 কোটি টাকা বাকি রইল। সেক্ষেত্রে জরিমানা বাবদ দিতে হলে 8 কোটি টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে কি দিল্লি এফসিকে, তো 8 কোটি টাকা। আর সেই 8 কোটি টাকা যদি না দিতে হয়, এখন যদি বলে এআইএফএফ যে না 4 বছর না, এটা তো পার্মানেন্ট ডিল ছিল না, সেক্ষেত্রে 1 বছরের টাকা দিতে হবে, এই বছরের টাকাটা দিতে হবে। এই বছরের টাকা দিতে হলে 2 কোটি টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে বা দিল্লি এফসিকে, মোহনবাগান সুপার জায়েন্টকে। অথবা হতে পারে এই এখন থেকে জানুয়ারি মাস অবধি যেই সময়টা চলছে, যে লাস্ট 6 মাস, এই 6 মাসের পেমেন্ট করতে হবে। এরকম একটা কিন্তু কনফিউশনের মধ্যে আছে কেসটা। কোথাও থেকে 15 কোটি 20 কোটি ইস্টবেঙ্গল ব্যান হবে, 4খানা ব্যান খাবে, হেন তেন থাম্বেল করছে, কেউ কেউ বলেও দিচ্ছে। এগুলো কিন্তু কখনোই না, এগুলো কোনো জায়গা থেকেও হবে না। তো যাই হোক, এটা তো আমি বোঝাতে পারলাম আপাতত যে টাকা দিতে হলে সর্বাধিক হয়তো 8 কোটি টাকা দিতে হতে পারে, বা তার থেকে কম দিতে হতে পারে। অথবা আনোয়ারের সাবস্টিটিউট যদি কোনো মোহনবাগান সুপার জায়েন্ট ভারতীয় ফুটবলার নেয়, সেই ফুটবলারটির যা পেমেন্ট হবে 1 কোটি 1.5 কোটি 2 কোটি, সেই পেমেন্টটা দিতে হবে ইস্টবেঙ্গলকেও বা দিল্লি এফসিকেও, সেটা দিতে হবে। অন্যদিকে পিএসসি চাইবে ফিফাতে কেসটা যাতে না যাক। ফিফাতে গেলে আনোয়ারের কিন্তু প্লাস পয়েন্ট হয়ে যাবে। এটা আমি কিন্তু বারে বারে বলছি এই কারণে যে ফিফার যে নিয়ম আছে 2024 অবধি ভারত বলে, মানে ভারতীয় ফুটবল ফেডারেশন সেই নিয়মটা কিন্তু বলবৎ করেনি, মানে নিজেরা করেনি। ফিফার নিয়ম কি? ফিফার নিয়ম হচ্ছে যে একটা প্লেয়ার 1 বছরের বেশি লোন দিলে অন্য ক্লাবে খেলতে পারবে না, কিন্তু এআইএফএফ সেই নিয়মটা মানেনি। তারা 2025 থেকে সেই নিয়মটা চালু করছে। তো এখন একটা প্লেয়ার নিজের সবসময় চাইবে নিজের ফিউচারের কথা, নিজের লাইফ সিকিউরিটির কথা। আর ফিফা কিন্তু সবসময় প্লেয়ারদের লাইফ সিকিউরিটি নিয়েই সওয়াল করে থাকে। তো এখন যদি আনোয়ার ফিফাতে যায়, সেক্ষেত্রে কিন্তু এআইএফএফ চাপে পড়ে যাবে। কেননা আনোয়ার বলতে পারে আমি অনেক বেশি পেমেন্ট পাচ্ছি, পার্মানেন্ট ডিল পাচ্ছি, তো আমি কেন লোন ডিলে থাকবো অন্য ক্লাবে, এখানে আমার ফিউচার নেই, আমার দেশের ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমার এই অবস্থা হয়েছে। সেক্ষেত্রে ফিফায় গেলে এআইএফএফ ভূতসিত হতে পারে, এআইএফএফের উপরে চাপ আসতে পারে। আর ফিফা সবসময় প্লেয়ারদের পাশে, আর প্লেয়ারদের ফিউচারের পাশে সবসময় ফিফা থাকে। সেই জন্য কিন্তু আনোয়ার যদি ফিফায় যায়, সেক্ষেত্রে এমবিএসজিও ভৎসনা হতে পারে, তার সাথে 5 বছরের লোন ডিল কন্ট্রাক্ট করার জন্য, এবং এআইএফএফও হতে পারে। তো সেই জন্যে ফিফায় গেলে কিন্তু আমি এখনও বলছি আনোয়ারের প্লাস পয়েন্ট। ফিফায় গেলে আনোয়ারের প্লাস পয়েন্ট, যে যতই যাই বলুক, কিন্তু এখন পর্যন্ত যা চলছে সম্ভবত মনে হয় না কেস ফিফায় যাবে। কেস এআইএফএফ দপ্তরে পিএসসি কমিটির মিটিংয়েই মিটানোর চেষ্টা করবে এআইএফএফ, সেটা একটা মিউচুয়ালভাবে। এবং হ্যাঁ, পুরোটাই এখন যেটা চলছে পুরোটাই একটা দেখনদারি চলছে। কখনো বলছে আনোয়ার চলে গেছে এই ক্লাবে, ও যে কোনো ক্লাবে সাইন করতে পারে, আবার বলছে স্থগিতাদেশ। তো এইগুলো একটা জাস্ট আরও একটু ফিফার গাইডলাইনটাকে ভালো করে দেখে নেওয়া, ফিফার লটাকে বুঝে নেওয়া চেষ্টা চলছে শুধুমাত্র বলতে পারি এআইএফএফে পিএসসি কমিটিতে। তো তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম কেসটা কি। তো তোমরা যাই হোক
অনেকে অনেক কিছু বলবে, আনোয়ারের এই আনোয়ার ইস্টবেঙ্গল সই করে দিচ্ছে, আনোয়ার মোহনবাগান চলে গেছে, হেন তেন, আনোয়ার যদি ইস্টবেঙ্গলে আসে 20 কোটি দিতে হবে, 15 কোটি দিতে হবে। পুরোটাই কিন্তু ফেক, পুরোটাই নির্ভর করছে ফিফার লয়ের উপর। তো আনোয়ার যেখানেই যাক, আনোয়ার আমি তোমাকে বলছি আনোয়ার সাসপেন্ড হবে না, আনোয়ার ফুটবলটা খেলবে। আর আনোয়ার ফুটবলটা খেলবে এটা একদম গ্যারান্টি সহকারে আমি বলছি। তো এখনকার মতন খবর এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। তার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতো গুড বাই।